হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম তোমাদের টিবিআর একাডেমিতে। আমি তোমাদের শুভম স্যার। তো চলেছি তোমাদের জন্য এনএম জিএনএম 2024 এর ফিজিক্যাল সায়েন্সের একটা সেট নিয়ে। তো আমরা কিন্তু তোমাদের 500টা এমসিকিউ যে সিরিজটা স্টার্ট করেছিলাম, তো আছে কিন্তু তার সেট নাম্বার 25 নিয়ে আমরা ডিসকাস করব। এর আগে কিন্তু অলরেডি আমরা 24টা সেট ডিসকাস করে ফেলেছি। তো যেখানে কিন্তু আমরা তোমাদের এক্সাম রিলেটেড যে সমস্ত সাজেস্টিভ কোয়েশ্চেনগুলো রয়েছে বা যে কোয়েশ্চেনগুলো তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট, সেই সমস্ত কোয়েশ্চেনগুলো নিয়ে ডিসকাস করেছি। তো আশা করি সবাই কিন্তু ক্লাসগুলো করে নিয়েছো। তো যারা যারা আগের ক্লাসগুলো করেছো, ক্লাসগুলো থেকে যদি কোনো রকম কোনো ডাউটস থাকে, কোনো রকম কোনো প্রবলেম থাকে, অবশ্যই করে আমাদেরকে জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করবে। লিঙ্কগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখানে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের প্রবলেমগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারো। আমরা কিন্তু সেগুলো সলভ করে দেওয়ার চেষ্টা করব। এবং যারা যারা এই ক্লাসগুলো করছো, এই ক্লাসগুলোর ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য অবশ্যই করে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা জয়েন করবে। লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু তোমরা আমাদের এই ক্লাসের সমস্ত রকম যে ফ্রি পিডিএফ গুলো রয়েছে, সেগুলো কিন্তু তোমরা সেখান থেকে নিয়ে নিতে পারবে। তো চলো আজকে আমরা ক্লাসটা স্টার্ট করবো। তো দেখে নিই আজকের কোয়েশ্চেন গুলো কি রয়েছে। আজকে আমরা কিন্তু সেট নাম্বার 25 নিয়ে ডিসকাস করব। চলো দেখো, আমরা 500টা এমসিকিউ যে সিরিজটা স্টার্ট করেছিলাম, আজকে কিন্তু তার 361 নম্বর কোয়েশ্চেন। এর আগে কিন্তু আমরা 360টা অলরেডি কোয়েশ্চেন আমরা ডিসকাস করে ফেলেছি। তো অবশ্যই করে কিন্তু তোমরা সেই কোয়েশ্চেনগুলো বারবার রিভাইজ করতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, কারণ এর মধ্যে থেকে কিন্তু তোমরা তোমাদের এক্সামে কোয়েশ্চেনগুলো কমন পেয়ে যাবে। যেই টপিকগুলোর উপরে কিন্তু আমরা ডিসকাস করছি, যেই টপিকগুলো নিয়ে কিন্তু আমরা বারবার কোয়েশ্চেনগুলো এখানে ডিসকাস করছি, তো অবশ্যই করে সেগুলো তোমরা ভালো করে কিন্তু প্রিপেয়ার করবে, ভালো করে প্র্যাকটিস করার চেষ্টা করবে। তো চলো দেখে নিই ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদেরকে কি বলেছে। 361 কি বলছে আমাদেরকে, দেখো বলছে সিএফসি অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে উৎপন্ন করে। তাহলে দেখো সিএফসি আমরা জানি, সিএফসি এর পুরো নামটা আমাদেরকে মনে রাখতে হবে, যেটা হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে সিএফসি। তাহলে সিএফসি কি করছে না, আমাদের অতিবেগুনি রশ্মির সঙ্গে বিক্রিয়া করে বা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে। তাহলে এই সিএফসি কি, সিএফসি হচ্ছে একটা গ্রিন হাউস গ্যাস আমরা জানি। এবং এই সিএফসি কিন্তু কিসের জন্য রেসপন্সিবল বা কিসের জন্য দায়ী, আমরা দেখবো যে ওজোন হোল বা ওজোন লেয়ারের যে ডিপ্লেশন ঘটছে, সেই ওজোন লেয়ারের ডিপ্লেশনের জন্য দায়ী হচ্ছে কি এই সিএফসি গ্যাস। ঠিক আছে, তাহলে দেখো এই অতিবেগুনি রশ্মির সঙ্গে বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে, অপশনগুলো দেওয়া রয়েছে। দেখো, সক্রিয় ক্লোরিন, সক্রিয় কার্বন, সক্রিয় ফ্লুরিন নাকি সক্রিয় হাইড্রোজেন কি উৎপন্ন করছে। তাহলে আমরা দেখবো যে সিএফসি যেহেতু ক্লোরোফ্লুরোকার্বন রয়েছে, সেক্ষেত্রে রাইট অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে, সক্রিয় ক্লোরিন কিন্তু উৎপন্ন করছে। ঠিক আছে, অতিবেগুনি রশ্মি দ্বারা বিয়োজিত হয়ে কি উৎপন্ন করছে, সক্রিয় ক্লোরিন কিন্তু এ উৎপন্ন করছে। এবং এই ক্লোরিন কিন্তু গিয়ে ওজোন লেয়ারের সঙ্গে কি করছে, ওজোন লেয়ারের সঙ্গে বা ওজোনের সঙ্গে বিক্রিয়া করছে এবং ওজোনটাকে কিন্তু ভেঙে দিচ্ছে। ঠিক আছে, ওজোনটাকে ভেঙে দিচ্ছে এবং এভাবেই কিন্তু ওজোন লেয়ারের ডিপ্লেশনটা ঘটছে। চলো নেক্সট কোয়েশ্চেনে চলে আসছে আমরা। 362 কি হচ্ছে, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস বলেছে। দেখো তাহলে অপশনগুলো দেখে নেবো। O2 রয়েছে, অক্সিজেন, NO2 রয়েছে, N2 রয়েছে এবং H2 রয়েছে। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাবে, আমরা জানি O2, N2 বা H2 এগুলো কিন্তু কোনোটাই কিন্তু আমাদের গ্রিনহাউস গ্যাস নয়। তাহলে গ্রিনহাউস গ্যাস কোনটা হয়ে যাচ্ছে, NO2। ঠিক আছে, ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, তাহলে এখানে হয়ে যাচ্ছে, আমরা দেখবো যে NO2 হয়ে যাচ্ছে আমাদের গ্রিনহাউস গ্যাস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি, কোয়েশ্চেন নাম্বার 363। তাহলে কি বলছে, দেখো গ্রিনহাউস প্রভাব সৃষ্টিতে CO2 গ্যাসের প্রভাব। তাহলে গ্রিনহাউস গ্যাস বা গ্রিনহাউসের যে এফেক্ট, সেখানে দেখবো আমরা সবচেয়ে বেশি, আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে গ্রিনহাউস যদি আমরা বলি গ্রিনহাউস যে এফেক্ট, তার জন্য সবচেয়ে বেশি দায়ী বা গ্রিনহাউস গ্যাসগুলোর মধ্যে সবচেয়ে বেশি মাত্রাতে কে রয়েছে, আমরা বলবো যে ওয়াটার ভেপার। ঠিক আছে, ওয়াটার ভেপার বা জলীয় বাষ্প। ঠিক আছে, এটাকে আমরা বলেছিলাম যে ন্যাচারাল গ্রিনহাউস গ্যাস, ন্যাচারাল গ্রিনহাউস গ্যাস। কিন্তু এখানে দিয়েছে দেখো অপশনগুলোতে আমরা CO2 গ্যাসের প্রভাব। তাহলে CO2 এর প্রভাব কত, তাহলে আমি বলেছিলাম কি যে ওয়াটার ভেপার সবচেয়ে বেশি এবং তারপরেই হচ্ছে কিন্তু CO2। ঠিক আছে, তারপরেই হচ্ছে কিন্তু CO2 এর স্থান রয়েছে। তাহলে দেখো বলছে 30%, 40%, 50% নাকি 60%। তাহলে রাইট অ্যান্সারটা এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে 50%। মোটামুটি 49% কিন্তু CO2 থাকছে, 49%। তো যেহেতু এখানে 49 অপশনে নেই, তাহলে তার কাছাকাছি আমরা কিন্তু 50%টাকে এখানে অ্যান্সার হিসেবে নিয়ে নেবো। ঠিক আছে, চলো তাহলে CO2 গ্যাসের প্রভাব হচ্ছে কি প্রায় 50%। ঠিক আছে, ওকে। 364 কি বলছে, দেখো স্বাভাবিকভাবে ওজোন স্তর গঠিত হয়। তাহলে ওজোন স্তরের ডিপ্লেশন সম্বন্ধে আমরা জানছি। তাহলে ওজোন স্তর গঠিত হচ্ছে কিভাবে, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে ওজোন স্তর গঠিত হচ্ছে কিভাবে, সিএফসি এবং O2 এর বিক্রিয়ায়। তাহলে বলছে সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে। আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, আইআর মানে হচ্ছে ইনফ্রারেড। ঠিক আছে, তাহলে আইআর রশ্মির সঙ্গে O2 এর বিক্রিয়ায়, O2 এবং জলীয় বাষ্পের বিক্রিয়ায় নাকি ইউভির সঙ্গে O2 এর বিক্রিয়ায়। তাহলে দেখো
এই ইউভির সঙ্গে যে O2, ইউভি এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় কিন্তু তৈরি হচ্ছে কি, ইউভি এর সঙ্গে O2 এর বিক্রিয়ায় কিন্তু তৈরি হচ্ছে আমাদের ওজোন, ঠিক আছে, O3 হচ্ছে ওজোন, ওজোন গঠিত হচ্ছে বা ওজোন লেয়ারটা গঠিত হচ্ছে। তাহলে ইউভি বা আল্ট্রাভায়োলেট অতিবেগুনি রশ্মির সঙ্গে আমাদের O2 এর বিক্রিয়ায় কিন্তু ওজোন স্তর গঠিত হচ্ছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে, 365 কি বলছে দেখো, বলছে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে কোনটি ঘটবে না। ভালো করে খেয়াল করতে হবে, এখানে আমাদেরকে বলেছে না, ঠিক আছে। না গুলো কিন্তু পরীক্ষাতে বারবার করে খেয়াল করবে, কারণ নাটা কিন্তু আমরা সবসময় স্কিপ করে যাই। না বা নট এই সমস্ত যে ওয়ার্ড গুলো কিন্তু সহজে আমাদের চোখে আসে না, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে না যে দেওয়া রয়েছে এইটা কিন্তু যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু বা দেখতে না পাই সেক্ষেত্রে কিন্তু আমাদের সম্পূর্ণ অ্যান্সারটাই ভুল হয়ে যাবে। তো সেই জন্য ভালো করে কিন্তু আমাদেরকে না ওয়ার্ড গুলো কিন্তু ভালো করে খেয়াল করতে হবে। কি দিয়েছে দেখো, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন যেটাকে আমরা বলছি, ঠিক আছে, এর ফলে কোনটি ঘটবে না। তাহলে বলছে দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন, ঋতুচক্রের পরিবর্তন, মহাসাগরীয় স্রোতের পরিবর্তন, নাকি মেরু অঞ্চলে বরফ হ্রাস। তাহলে গ্লোবাল ওয়ার্মিং মানে হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন বা পৃথিবীর তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যেটাকে আমরা বলছি, ঠিক আছে, গ্রিন হাউস এফেক্ট, এবং গ্রিন হাউস এফেক্টের ফলে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে। তাহলে গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমরা জানি যে মেরু অঞ্চলে বরফ হ্রাস পাচ্ছে, ঠিক আছে, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে যে বরফ জমা রয়েছে সেগুলো কিন্তু ধীরে ধীরে গলতে থাকছে, এবং এর ফলে আমরা দেখবো যে সমুদ্র তলের যে উচ্চতা সেটা কিন্তু দিন দিন বাড়ছে, এবং সমুদ্রের পাশাপাশি যে সমস্ত নগরগুলো রয়েছে বা সিটিগুলো রয়েছে বড় বড়, তারা কিন্তু আজকে বিপদের মুখে রয়েছে, ঠিক আছে। নেক্সট বলছে কি দেখো, ঋতুচক্রের পরিবর্তন। ঋতুচক্রের পরিবর্তন কি হচ্ছে না, আমরা দেখবো যে মানে গ্রীষ্মকাল এবং যে আমাদের শীতকাল এদের ক্ষেত্রে দেখবো যে আমাদের উষ্ণতার তারতম্য ঘটছে, ঠিক আছে। গ্রীষ্মে প্রচুর গরম, আবার অনেক সময় দেখবো যে শীতকালে ঠিকঠাক করে ঠান্ডা পড়ছে না। এই ধরনের যে সমস্যাগুলো, ঠিক আছে, মানে ঋতুর যে পরিবর্তন, যেই ঋতুতে যেমন ওয়েদার থাকা উচিত সেই ওয়েদার কিন্তু ধীরে ধীরে কিন্তু থাকছে না, বা সেই ওয়েদার কিন্তু আস্তে আস্তে তার ব্যালেন্স হারাচ্ছে। তো এটাও কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে হচ্ছে। মহাসাগরীয় স্রোতের পরিবর্তন তোমরা কিন্তু পড়েছো, বিভিন্ন রকম স্রোত গুলো রয়েছে ভূগোলে, কিন্তু এগুলো তোমাদের রয়েছে, তোমরা অলরেডি পড়েছো সবাই। তো সেই যে স্রোত, মহাসাগরীয় বিভিন্ন রকম স্রোত গুলো রয়েছে, সেই স্রোতেরও পরিবর্তন ঘটে যাবে কিন্তু এই বিশ্ব উষ্ণায়নের কারণে। তাহলে রাইট অ্যান্সার বলছে না, কোনটা হবে না। তাহলে দিন রাত্রি যে দৈর্ঘ্যের পরিবর্তন, এই দিন রাত্রি দৈর্ঘ্যের পরিবর্তনের সঙ্গে কিন্তু বিশ্ব উষ্ণায়নের কোন রকম কোনো সম্পর্ক নেই। তার কারণ আমরা জানি যে দিন রাত্রিটা ঘটছে কিভাবে, এটা হচ্ছে পুরোটাই পৃথিবীর যে ঘূর্ণন গতি, ঠিক আছে, আহ্নিক গতি রয়েছে, সেই আহ্নিক গতির উপর কিন্তু ডিপেন্ড করছে এই দিন রাত্রির দৈর্ঘ্য। সেই জন্য আহ্নিক গতির উপরে কিন্তু এই গ্লোবাল ওয়ার্মিং এর কোন রকম কোনো প্রভাব পড়ছে না, সেক্ষেত্রে দিন রাত্রির দৈর্ঘ্যের পরিবর্তন কিন্তু এখানে হবে না। তাহলে রাইট অ্যান্সারটা আমাদের কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে আমরা দেখে দিচ্ছি। বলছে কি 366, সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে। সূর্যের কোন রশ্মি সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে ব্যাহত করে। আমরা দেখছি তাহলে সূর্যালোকের সাহায্যেই কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে, বা আমরা ফটোসিনথেসিস প্রক্রিয়াটা হচ্ছে। সেক্ষেত্রে কোন রশ্মি এটাকে ব্যাহত করছে, বলছে বেতার তরঙ্গ, অতিবেগুনি রশ্মি, অবলোহিত রশ্মি। তাহলে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অতিবেগুনি রশ্মি। অতিবেগুনি রশ্মি মানে হচ্ছে ইউভিবি বা ব্যাড ইউভি রেস, এটা কিন্তু আমরা দেখবো যে এটাকে কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটাকে ব্যাহত করছে বা ঠিকঠাক করে কিন্তু সম্পন্ন হতে পারছে না, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। 367 কি বলছে দেখো, আমাদের নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির উদাহরণ আমরা নিয়ে নেব। ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানির উদাহরণ আমরা নিয়ে নেব। কি রয়েছে দেখো, সূর্যালোক, কয়লা, বায়োগ্যাস, ইউরেনিয়াম। তাহলে ফসিল ফুয়েল বা জীবাশ্ম জ্বালানি কোনটা হবে, আমরা জানি যে কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। কয়লা হচ্ছে জীবাশ্ম জ্বালানি। কেন জীবাশ্ম জ্বালানি বলছি, কারণ এটা কিন্তু অনেক দিন ধরে বা অনেক বছর আগে ভূ আলোড়নের ফলে কি হয়েছিল যে বিভিন্ন রকম উদ্ভিদ যারা ছিল তারা কি হয়েছিল না ভূপৃষ্ঠের নিচে চাপা পড়েছিল, এবং ভূপৃষ্ঠের চাপে এবং তাপে তারা ধীরে ধীরে কিন্তু কয়লাতে রূপান্তরিত হয়ে গেছে। তাহলে এটা কিন্তু একটা বহুদিন আগে ঘটেছিল, এবং এটা কিন্তু একটা বহুদিন আগেকার একটা প্রসেস। তাহলে তারা হচ্ছে কি জীবাশ্ম হয়ে গেছে, এবং সেই জন্য সেগুলোকে আমরা বলছি জীবাশ্ম জ্বালানি। কিন্তু বাকিগুলো দেখো সূর্যালোক, বায়োগ্যাস বা ইউরেনিয়াম, এগুলো কিন্তু কোনোটাই জীবাশ্ম নয়, বা কোনোটাই কিন্তু এই পদ্ধতিতে তৈরি হয়নি, ঠিক আছে। তাহলে কয়লা, পেট্রোলিয়াম এগুলোকে আমরা কিন্তু বলবো জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে। কয়লা, পেট্রোলিয়ামকে আমরা বলবো জীবাশ্ম জ্বালানি। নেক্সট 368 কি বলছে দেখো, জ্বালানির সঙ্গে O2 এর বিক্রিয়ায় কোন ধরনের বিক্রিয়া। তার মানে জ্বালানি, আমরা যে কোনো কিছু জ্বালাচ্ছি, আমরা জানি কোনো কিছু জ্বালাতে গেলে আমাদের কিন্তু অক্সিজেনের প্রয়োজন হচ্ছে।
অক্সিজেন কিন্তু নিজে দাহ্য নয়, কিন্তু মানে আমরা দেখবো যে কোনো কিছু জ্বালাতে গেলে অক্সিজেন কিন্তু সহায়তা করে। আবার হাইড্রোজেনের মতো গ্যাসগুলো তারা দেখবো যে নিজেই কিন্তু দাহ্য, নিজেই কিন্তু জ্বলে উঠছে, ঠিক আছে। আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা জানি মোটামুটি। তাহলে বলছে জ্বালানির সঙ্গে O2 এর বিক্রিয়া কোন ধরনের বিক্রিয়া? প্রতিস্থাপন বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া নাকি দহন বিক্রিয়া? তাহলে রাইট অ্যান্সার কি হবে? জ্বালানির যখন অক্সিজেনের সংস্পর্শে আমরা যখন জ্বালানিতে কি করছি, তার জ্বলতে সহায়তা করছে জ্বালানিটাকে, তাহলে এটা কি দহন বিক্রিয়া, তার দহন ঘটছে, ঠিক আছে, এটা একটা দহন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা জানি প্রতিস্থাপিত হচ্ছে, ঠিক আছে, তার মধ্যে যে আমরা দেখবো যে রিঅ্যাক্ট্যান্ট গুলো থাকছে, যেগুলো বিক্রিয়ক থাকছে, তারা কিন্তু প্রতিস্থাপিত হয়ে যাচ্ছে, ঠিক আছে। বিয়োজন এবং সংযোজন আমরা জানি কোনো কিছু বিয়োগ ঘটছে, এবং সংযোজন মানে কোনো কিছু অ্যাড হচ্ছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের দহন বিক্রিয়া। নেক্সট 369 কি বলছে দেখো, নিচের জীবাশ্ম জ্বালানিগুলির মধ্যে কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি? তাপন মূল্য কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে, কোন জ্বালানির তাপন মূল্য বেশি, কোন জ্বালানির তাপন মূল্য কম, এগুলো কিন্তু আমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে। তাই দেখো বলছে কেরোসিন, ডিজেল, প্রাকৃতিক গ্যাস নাকি কয়লা, কোনটি তাপন মূল্য সবচেয়ে বেশি বলেছে? তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? আমরা দেখবো যে কেরোসিন, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস ও কয়লার মধ্যে কয়লার কিন্তু সবচেয়ে বেশি, কয়লার কিন্তু মোটামুটি প্রায় আমরা বলবো 50, ঠিক আছে, 50 কিলো ক্যালোরি আমরা বলবো যে কয়লা তাপন মূল্য। সবচেয়ে বেশি তাপন মূল্য কার? সবচেয়ে বেশি তাপন মূল্য আমরা বলবো হাইড্রোজেনের, ঠিক আছে। এবং হাইড্রোজেন হচ্ছে এমন একটা জ্বালানি যেটা কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু কি হচ্ছে, একদম কিন্তু পলিউশন ফ্রি, ঠিক আছে। হাইড্রোজেন কিন্তু একদম পলিউশন ফ্রি, এখান থেকে কিন্তু কোনো রকম পলিউশন হয় না, ঠিক আছে। হাইড্রোজেন থেকে কোনো রকম কোনো কার্বন উৎপন্ন হয় না, তো সেই জন্য এর ক্ষেত্রে এটা কিন্তু একদম পলিউশন ফ্রি একটা কিন্তু আমরা বলবো জ্বালানি, ঠিক আছে। তো এদের মধ্যে কিন্তু কয়লার কিন্তু আমরা বলবো যে কয়লার হচ্ছে সবচেয়ে বেশি তাপন মূল্য, মোটামুটি আমরা বলবো যে 50, নিয়ার অ্যাবাউট 50, ঠিক আছে। কেরোসিন, ডিজেল এবং প্রাকৃতিক গ্যাস কিন্তু আমরা দেখবো যে এদের থেকে কয়লার কিন্তু তাপন মূল্যটা বেশি হচ্ছে, ঠিক আছে। এবং এগুলো আমরা দেখবো সবগুলোই কিন্তু জীবাশ্ম জ্বালানি, ভালো করে খেয়াল করতে হবে, জীবাশ্ম জ্বালানি প্রত্যেকটাই। কেরোসিন এবং ডিজেল হচ্ছে আমরা পেট্রোলিয়াম থেকে পাচ্ছি, প্রাকৃতিক গ্যাস এবং কয়লাটাও কিন্তু আমরা দেখবো যে জীবাশ্ম জ্বালানির মধ্যে আসছে। নেক্সট কোয়েশ্চেনে চলে আসবো আমরা। নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের কাছে? কোয়েশ্চেন নাম্বার 370 কি বলছে দেখো, উৎকৃষ্ট জ্বালানির ক্যালোরিফিক মান হতে হবে। উৎকৃষ্ট জ্বালানি, যে জ্বালানির যত উৎকৃষ্ট হতে হবে তার বৈশিষ্ট্য কি হবে, ঠিক আছে। তাহলে দেখো বলছে ক্যালোরিফিক মান, ঠিক আছে, বা যেটাকে আমরা বলছি যে তাপন মূল্য, ক্যালোরিফিক মান বলছে বেশি, কম, মাঝারি, এদের কোনোটাই নয়। তাহলে যে যে জ্বালানি যত বেশি তাপন মূল্য যত বেশি হবে, বা যার ক্যালোরিফিক ভ্যালু যত বেশি হবে, সেটা তত উৎকৃষ্ট জ্বালানি। আমরা জ্বালানি কথাটার অর্থ কি? যার থেকে আমরা যত বেশি করে তাপ পাবো, ঠিক আছে, সেটা হচ্ছে তত আমাদের কাছে উৎকৃষ্ট হবে। তাহলে সেক্ষেত্রে এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে বেশি কোনো জ্বালানি থেকে যদি আমরা কম পাই তাপন মূল্য, তার থেকে কি হচ্ছে, বেশি আমরা দেখবো যে পলিউশন ছড়াচ্ছে, ঠিক আছে। তো এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে জ্বালানি বা ফুয়েল যখন সাফিসিয়েন্ট থাকে তখন কিন্তু দেখবে যে তোমাদের যে আলোর মানে আগুনের যে শিখাটা সেটা কিন্তু নীল রঙের জ্বলে। তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে আমাদের যে বাড়িতে এলপিজি তে রান্না হয়, এলপিজি সিলিন্ডার যখন ফুল থাকে তখন দেখবে তার যে বার্নার থেকে যে তার যে শিখাটা বেরোচ্ছে সেটা কিন্তু নীল শিখা হচ্ছে, ঠিক আছে, তার মানে কিন্তু সাফিসিয়েন্ট ফুয়েল পাওয়া যাচ্ছে। এবং এরপরে যখন ফুয়েলটা ধীরে ধীরে কমতে থাকে তখন দেখবে শিখাটা ধীরে ধীরে হলুদ হতে থাকে, এবং পরবর্তীকালে দেখবো আমরা লাল এবং হলুদের মিশ্রণ একটা আমরা শিখা দেখতে পাবো। তার মানে কিন্তু সেখানে আমরা দেখবো যে সাফিসিয়েন্ট ফুয়েল থাকছে না, এবং যখন সাফিসিয়েন্ট ফুয়েল থাকবে না তখন কিন্তু আমরা যেই পারপাসে সেটাকে ইউজ করছি সেই পারপাসটা কিন্তু আমাদের ফুলফিল হচ্ছে না। তো সেক্ষেত্রে যত তাপন মূল্য যত বেশি হবে সেক্ষেত্রে কিন্তু আমরা যার পারপাসে আমাদের কিন্তু অ্যাকচুয়ালি পারপাসটা কি এলপিজির আমরা রান্না করব, তাহলে সেই পারপাসটা যদি আমরা ফুলফিল না করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা ব্যবহার করা কিন্তু কি হচ্ছে, সেটা আমাদের কিন্তু ভ্যালুয়েবল হচ্ছে না ততটা, মানে আমাদের ব্যবহারটা কিন্তু ততটা আমরা ঠিকঠাক করে করতে পারছি না, ঠিক আছে। চলো নেক্সট চলে আসছে আমরা 371। নিচের কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি? কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে বেশি বলছে দেখো, মিথেন গ্যাস, বায়োগ্যাস, হাইড্রোজেন গ্যাস, প্রাকৃতিক গ্যাস। একটু আগে আমি তোমাদেরকে বললাম যে হাইড্রোজেনের তাপন মূল্য কিন্তু সবচেয়ে বেশি, এবং এটা মনে রাখতে হবে যে এটা কিন্তু পলিউশন ফ্রি, একদম পলিউশন ফ্রি। হাইড্রোজেন থেকে কোনো রকম কিন্তু পলিউশন ছড়াচ্ছে না, ঠিক আছে। হাইড্রোজেন গ্যাসকে জ্বালালে সেখান থেকে কিন্তু শুধুমাত্র আমরা জল পাবো, ঠিক আছে, সেটার যে বাই প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো, শুধুমাত্র জল পাবো, ঠিক আছে। তো সেই জন্য এটা কিন্তু একদম পলিউশন ফ্রি। তো ধীরে ধীরে কিন্তু হাইড্রোজেনকে আমরা ফুয়েল হিসেবে ব্যবহার করার কথা ভাবছি, বা আস্তে আস্তে আমরা যতটা কার্বন বা এই জীবাশ্ম জ্বালানির
ব্যবহার যতটা কমানো যায় সেই দিকে কিন্তু আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এবং আমরা দেখব যে বর্তমানে কিন্তু আমরা দেখব অনেক ইলেকট্রিক ভেহিকেল বেরিয়ে গেছে, ইভি যেগুলোকে আমরা বলছি ইলেকট্রিক ভেহিকেল, ঠিক আছে। এই ইভি আমরা কিন্তু এখন বাজারে অনেক দেখতে পাবো। বিভিন্ন ভাবে কিন্তু আমাদের কিন্তু এই জীবাশ্ম জ্বালানির উপর আমাদের কিন্তু নির্ভরশীলতা কমানো হচ্ছে এবং এটা কিন্তু আস্তে আস্তে কিন্তু আমরা দেখবো যে এই দিকে আমরা এগিয়ে যাব, যেখানে আমরা দেখবো যে জীবাশ্ম জ্বালানি মানে কয়লা, পেট্রোল, ডিজেল এগুলোর উপরে আমাদের কিন্তু নির্ভরশীলতাটা অনেকটাই কমে যাবে, ঠিক আছে। চলো 372 কি হচ্ছে, কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে কম বলেছে, ঠিক আছে। কোন জ্বালানির তাপন মূল্য সবচেয়ে কম? কয়লা, কেরোসিন, চারকোল, জ্বালানি কাঠ। চারকোল কথার অর্থ হচ্ছে কি, চারকোল মানে হচ্ছে যেটাকে আমরা কাঠ কয়লা বলছি, ঠিক আছে। কাঠ কয়লা তার মানে কাঠটাকে পুড়িয়ে দেওয়ার পরে যেই কয়লাটা বেঁচে থাকে, ঠিক আছে, কাঠটাকে পুড়িয়ে দেওয়ার পরে যেই কয়লাটা বেঁচে থাকে সেটাকেই আমরা বলছি চারকোল, ঠিক আছে। নেক্সট দেখো বলছে তাহলে এদের মধ্যে কোনটার সবচেয়ে কম। দেখো বলছে কয়লা, কেরোসিন, চারকোল। জ্বালানি কাঠের কিন্তু তাপন মূল্য সবচেয়ে কম, ঠিক আছে। জ্বালানি কাঠের তাপন মূল্য কিন্তু সবচেয়ে কম, বাকিগুলোর কিন্তু তাপন মূল্য থেকে জ্বালানি কাঠের তাপন মূল্য কিন্তু সবচেয়ে কম, ঠিক আছে। এদের মধ্যে কয়লার আবার সবচেয়ে বেশি, এখানে যে অপশনগুলো দেওয়া রয়েছে কয়লার কিন্তু এদের মধ্যে সবচেয়ে বেশি তাপন মূল্য, ঠিক আছে। কয়লা আর চারকোলের পার্থক্যটা কিন্তু তোমরা ভালো করে খেয়াল করবে। কয়লাটা হচ্ছে কি, কয়লাটা হচ্ছে ভূগর্ভের নিচ থেকে আমাদেরকে নিয়ে আসতে হচ্ছে, যেটা কিন্তু বহু বছর আগে যখন ভূ আলোড়নের ফলে আমরা পড়েছি, ঠিক আছে। ভূ আলোড়নের ফলে কি হয়েছিল, বিভিন্ন রকম প্রাণী এবং উদ্ভিদরা কিন্তু মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল এবং সেখানে হচ্ছে কি ভূগর্ভের চাপে এবং তাপে সেগুলো কিন্তু ধীরে ধীরে কয়লাতে রূপান্তরিত হয়েছে, উদ্ভিদ দেহগুলো এবং প্রাণী দেহগুলো আমরা দেখবো যে এই পেট্রোলিয়ামে কিন্তু রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আমরা যেটাকে কয়লা বলছি। আর চারকোল মানে কি, কাঠ কয়লা, কাঠটাকে পুড়িয়ে দেওয়ার পরে যেটা উৎপন্ন হচ্ছে সেটাই কিন্তু আমরা বলবো যে চারকোল বা কাঠ কয়লা, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসবো। দেখো 373 কি বলছে, নবীকরণযোগ্য শক্তি উৎসের উদাহরণ। নবীকরণযোগ্য শক্তি উৎস, নবীকরণযোগ্য মানে যেগুলোকে আবার কিন্তু পুনরায় ব্যবহার করা যাবে, ঠিক আছে। নবীকরণ মানে রিনিউ করা যাবে এগুলোকে, ঠিক আছে, যেগুলোকে ব্যবহারের পরে কিন্তু আবার পুনরায় ব্যবহার করা যাবে বা তারপরে আবার ব্যবহার করার পরেও আবার ব্যবহার করা যাবে, এইটা হচ্ছে নবীকরণযোগ্য। তাহলে বলছে কয়লা, রান্নার গ্যাস, ভূতাপ শক্তি নাকি প্রাকৃতিক গ্যাস। তাহলে রাইট অ্যান্সার কি হবে? দেখো কয়লা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট পরিমাণে স্টোর রয়েছে, সেটা কিন্তু নতুন নতুন করে প্রতিদিন তৈরি হচ্ছে না, তার কারণ কয়লা তৈরি হতে কিন্তু অনেক দিন সময় লাগে, ঠিক আছে। তাহলে এবারে দেখো রান্নার গ্যাস এলপিজি, এলপিজিটাও কিন্তু সেই সেম এলপিজি। এলপিজি আমাদেরকে মনে রাখতে হবে লিকুইফাইড এলপিজির যে ফুল ফর্মটা, ঠিক আছে, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, ঠিক আছে। এখান থেকে আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে এদের যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের যে উপাদানগুলো, ঠিক আছে, প্রোপেন এবং বিউটেন। প্রোপেন এবং বিউটেন হচ্ছে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের উপাদান এবং তার সঙ্গে সঙ্গে মনে রাখতে হবে এই যে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির আমরা একটা গন্ধ পাই, একটা স্মেল পাই, ঠিক আছে, যে গ্যাস লিক করলে আমরা একটা স্মেল পাই, সেই স্মেলটা কিন্তু প্রোপেন এবং বিউটেন দিয়ে যখন তৈরি করা হচ্ছে সেই স্মেলটা থাকছে না, স্মেলটা কিন্তু আলাদাভাবে অ্যাড করা হচ্ছে যাতে কিনা এই গ্যাসটা লিক করলে, যেহেতু এটা প্রচুর পরিমাণে ফ্লেমেবল, ঠিক আছে, সহজেই আগুন ধরে যেতে পারে, তো সেই জন্য যাতে লিক করলে বোঝা যায়, তো সেই জন্য কিন্তু পরবর্তীকালে সেটাকে কিন্তু সেই স্মেলটা অ্যাড করা হচ্ছে। সেই স্মেলটা হচ্ছে কার জন্য বা সেই স্মেলটার জন্য রেসপন্সিবল কে, মিথাইল মার্কাপ্টার নামক একটা কিন্তু তার সঙ্গে কিন্তু একটা কম্পাউন্ড মেশানো হচ্ছে, মিথাইল মার্কাপ্টার নামটা মনে রাখতে হবে, ঠিক আছে। এলপিজির ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, মনে রাখতে হবে। রান্নার যে গ্যাস এটা হচ্ছে এলপিজি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাসের উপাদান হচ্ছে কি প্রোপেন এবং বিউটেন এবং লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজির যে স্মেলটা আমরা পাই, একটা গন্ধ পাই, ঠিক আছে, সেই গন্ধটা কিসের জন্য হচ্ছে, মিথাইল মার্কাপ্টার নামক একটা কম্পাউন্ড কিন্তু তার সঙ্গে অ্যাড করা হচ্ছে যাতে কিনা সেই গ্যাসটা যখন লিক করছে, যেহেতু এটা ফ্লেমেবল সহজেই দাহ্য, তো সেই জন্য গ্যাসটা লিক করলে যাতে বোঝা যায়, তো সেই জন্য এই মিথাইল মার্কাপ্টারটা কিন্তু এর সঙ্গে দেওয়া হয়, ঠিক আছে। চলো এলপিজি হয়ে গেল। তাহলে এবারে বলছে দেখো ভূতাপ শক্তি রয়েছে এবং প্রাকৃতিক গ্যাস। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে, এই ভূতাপ শক্তি। ভূতাপ শক্তি হচ্ছে কিন্তু আমরা এটাকে বারবার কিন্তু ব্যবহার করতে পারবো। ভূতাপ শক্তি মানে আমরা দেখেছি উষ্ণ প্রস্রবণ বিভিন্ন জায়গাতে রয়েছে, উষ্ণ প্রস্রবণের থেকে কিন্তু আমরা সেই শক্তিটাকে কিন্তু ব্যবহার করতে পারি এবং যেহেতু সেটা কিন্তু ভূতাপ শক্তি বা পৃথিবীর থেকে কিন্তু নিজে থেকেই তৈরি হচ্ছে, সেটা কিন্তু কোনোভাবেই শেষ হয়ে যাওয়ার নয় বা সেটাকে ব্যবহার করলে কিন্তু সেটা শেষ হচ্ছে না। তাহলে সেক্ষেত্রে
নবীকরণযোগ্য মানে মনে রাখতে হবে যেগুলোকে কিন্তু রিনিউ করা যাচ্ছে, যেগুলোকে বারবার ব্যবহার করা যাচ্ছে। আর অনবীকরণযোগ্য মানে যেগুলোকে রিনিউ করা যাচ্ছে না, যেটা একবার ব্যবহার করার পরে কিন্তু আর ব্যবহার করা যাবে না। যেমন এদের প্রত্যেকটাই হচ্ছে কিন্তু অনবীকরণযোগ্য শক্তির উৎস। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে আসছি 374। নিচের কোনটি ক্যালোরিফিক মানের একক নয় বলেছে? ভালো করে খেয়াল করতে হবে, ক্যালোরিফিক মানের একক নয়। ক্যালোরি পার গ্রাম, কিলো ক্যালোরি পার মিটার কিউব, ঠিক আছে, কিলো জুল পার কেজি, আর বলেছে কি গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে দেখো অপশন ডি। ঠিক আছে, দেখো ক্যালোরিফিক মান নয় বলেছে, প্রত্যেকটাতে দেখো ক্যালোরি রয়েছে, কিলো ক্যালোরি রয়েছে, কিলো জুল রয়েছে। জুল আর ক্যালোরি হচ্ছে আমরা জানি, ঠিক আছে, যে ক্যালোরি মানে হচ্ছে আমরা দেখবো যে এদের একক, ক্যালোরির একক হয়ে যাচ্ছে ক্যালোরি, কিলো ক্যালোরি বা কিলো জুল। তাহলে রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সারটা এখানে আমাদের হয়ে যাচ্ছে অপশন ডি হয়ে যাচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন কি রয়েছে আমাদের আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন রয়েছে। দেখো আজকের সেটের লাস্ট কোয়েশ্চেন, লাস্ট বাট নট লিস্ট, কি বলেছে? পরিবেশ বান্ধব শক্তি নয় কোনটি? পরিবেশ বান্ধব শক্তি নয় মানে ইকো ফ্রেন্ডলি। ঠিক আছে, ইকো ফ্রেন্ডলি টার্মটা সঙ্গে সবাই আশা করি পরিচিত। পরিবেশ বান্ধব যদি অনেকে বুঝতে না পারছো সেক্ষেত্রে ইকো ফ্রেন্ডলি টার্মটার সঙ্গে সবাই পরিচিত মোটামুটি আশা করি। তাহলে ইকো ফ্রেন্ডলি মানে যেটা কিন্তু আমাদের কি হচ্ছে, পরিবেশের জন্য ভালো বা আমাদের এনভায়রনমেন্টের কোন রকম কোনো ক্ষতি করছে না। ঠিক আছে, এনভায়রনমেন্টের কোন রকম কোনো যে ক্ষতি করছে না তাকেই আমরা বলছি ইকো ফ্রেন্ডলি। তাহলে ইকো ফ্রেন্ডলি নয় কোনটা? সৌরশক্তি, বায়ু শক্তি, জোয়ার ভাটা শক্তি, খনিজ তেল। তাহলে রাইট অ্যান্সার কি হচ্ছে? ইকো ফ্রেন্ডলি নয় কোনটা? ইকো ফ্রেন্ডলি নয় আমাদের হয়ে যাচ্ছে খনিজ তেল। তার কারণ সৌরশক্তি, বায়ু শক্তি বা জোয়ার ভাটার শক্তি কিন্তু কোনোভাবেই আমাদের কোনো পরিবেশের জন্য হার্মফুল নয় বা আমাদের এনভায়রনমেন্টের জন্য কোনোভাবেই কিন্তু হার্মফুল নয়। ঠিক আছে, তাহলে রাইট অ্যান্সারটা কিন্তু হয়ে যাচ্ছে আমাদের খনিজ তেল। এখান থেকে যদি আমরা বলি যে নবীকরণ এবং অনবীকরণযোগ্য শক্তি, তাহলে এক্ষেত্রে আমরা দেখবো যে সৌরশক্তি, জোয়ার ভাটা শক্তি বা বায়ু শক্তি এগুলো প্রত্যেকটাই কিন্তু নবীকরণযোগ্য। তার কারণ সৌরশক্তি, সূর্য থেকে যে শক্তিটা আসছে বা সূর্যালোক যেটা আসছে সেটা কিন্তু সহজে কিন্তু থেমে যাবে না বা সেটা কিন্তু একদিন আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে না। বা আমরা দেখবো যে বায়ু শক্তি, বাতাস যেটা আমাদের প্রবাহিত হচ্ছে সেটা কিন্তু থেমে যাচ্ছে না। আবার জোয়ার ভাটা কিন্তু প্রতিনিয়তই হচ্ছে, আমাদের প্রত্যেক দিনই হচ্ছে জোয়ার ভাটা। সেক্ষেত্রে এগুলো কিন্তু কোনোভাবেই শেষ হয়ে যাচ্ছে না, ব্যবহার করার পরেও কিন্তু আমরা আবার ব্যবহার করতে পারছি। কিন্তু খনিজ তেল কিন্তু একদিন না একদিন আমাদের কিন্তু শেষ হয়ে যাবে, যেহেতু এটা স্টোর করা রয়েছে। ঠিক আছে, আগে থেকে কিন্তু এটা তৈরি হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু এটা একদিন শেষ হয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা বলবো যে অনবীকরণযোগ্য। ঠিক আছে, চলো এটাই ছিল আজকে আমাদের সেটের লাস্ট কোয়েশ্চেন। তো এখানে আমাদের সেট আছে কমপ্লিট হচ্ছে। তো প্রত্যেকটা সেটের মতো তোমরা কিন্তু এখানে তোমাদের অ্যান্সার কিটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, অ্যান্সার কিটা এখানে তোমাদের দেওয়াই রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু এখানে তোমাদের করা রয়েছে। তো যারা যারা ক্লাসগুলো করছো অবশ্যই করে কিন্তু এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারবে। এবং অবশ্যই করে আমি বলবো যে এই যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু তোমরা পেতে পারো। এবং সেই ফ্রি পিডিএফ গুলো পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, লিঙ্ক কিন্তু তোমরা ডেসক্রিপশন বক্সে গেলেই পেয়ে যাবে। সেখান থেকে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন করবে এবং এই যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসের ফ্রি পিডিএফ গুলো কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে। তো এখানে কিন্তু তোমাদের অ্যান্সার কিটা দেওয়া রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ, নিজেরা এগুলোকে প্র্যাকটিস করতে পারবে, বারবার রিভাইজ করতে হবে। তার কারণ সামনে কিন্তু তোমাদের এক্সাম রয়েছে। তো যেই কোয়েশ্চেন অ্যান্সার গুলো, যেই সেট গুলো তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, অবশ্যই করে কিন্তু তোমরা ভালো করে সেগুলো প্র্যাকটিস করতে থাকো, বারবার করে কিন্তু রিভাইজ করতে থাকো। এর মধ্যে থেকে কিন্তু তোমাদের কোয়েশ্চেন গুলো তোমরা এক্সামে কমন পেয়ে যাবে। তো সেই জন্য একদম এই সময় নষ্ট না করে বারবার কিন্তু রিভাইজ করতে থাকো। ঠিক আছে, তো যাতে কিন্তু তোমাদের কোনো রকম কোনো প্রবলেম না হয়, তো সেটা তার জন্য আমরা রয়েছি। কোনো রকম প্রবলেম হলে আমাদেরকে তোমরা জানাতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, টেলিগ্রাম চ্যানেল রয়েছে, হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, যে কোনোভাবেই তোমরা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। চলো, তো আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, ভালো করে পড়াশোনা করতে থাকো। টাটা, থ্যাংক ইউ।